ওকে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা PMI এর বেশ কিছু দারুণ কনসেপ্ট। কনসেপ্টগুলো সত্যি খুব ইন্টারেস্টিং। শুনলে হয়তো প্রথমে মনে হতে পারে যে আরে এগুলো তো সব কর্পোরেট কথাবার্তা, ভারী ভারী থিওরি। কিন্তু সত্যি বলতে আজকের মিশন হলো এই সোর্স মেটেরিয়ালগুলো ঘেটে সেই জাদুকরী উপায়গুলো বের করে আনা, ঠিক। যার মাধ্যমে যে কোনো একটা সাধারণ বা ছন্নছাড়া দলও ধাপে ধাপে একটা হাই পারফর্মিং বা উচ্চ কর্মক্ষম দলে পরিণত হতে পারে। মূল ফোকাসটা থাকবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ক্রমাগত উন্নয়ন আর দলের পারফরমেন্স বৃদ্ধির ওপর। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, এই কৌশলগুলো শুধু অফিস বা প্রজেক্টের জন্যই নয়, যে কোনো কাজে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো জি বলুন। এই নীতিগুলো নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন যে এগুলো বুঝি শুধু আইটি খাতে বা বিশাল বাজেটের মেগা প্রজেক্টেই কাজে লাগে। কিন্তু আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা সিআই আসলে কোনো গন্তব্য নয়। এটা একটা প্রসেস। একদমই। এটা হলো সমস্যা সমাধানের একটা সার্বজনীন মানসিকতা। একটা দল যখন কোনো কাজ করে, তখন ছোট ছোট ধাপে কিংবা কখনো বড় পরিবর্তনের মাধ্যমে তাদের কাজের প্রক্রিয়ার যে চলমান উন্নয়ন ঘটে, সেটাই সিআই। বুঝতে পেরেছি। এটা মূলত এমন একটা কৌশল যা সাধারণত পিএমও, আজাইল ফ্রেমওয়ার্ক কিংবা সিক্স সিগমার মতো কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন রূপ পায়। এই ক্রমাগত উন্নয়নের কথায় আমার সবসময় একটা চমৎকার জাপানি শব্দের কথা মনে পড়ে যায়। শব্দটা হলো কাইজেন। হ্যাঁ, কাইজেন খুব জনপ্রিয় একটা টার্ম। কাই মানে হলো পরিবর্তন, আর জেন মানে ভালো। দুটো মিলে ভালোর জন্য পরিবর্তন। ব্যাপারটা আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে, কারণ আমরা সাধারণত কোনো উন্নতি বলতে রাতারাতি বিশাল একটা বিপ্লব বা ট্রান্সফরমেশনের কথা ভাবি। সেটাই সবচেয়ে বড় ভুল। ঠিক। আর সেটা করতে গিয়ে অনেকেই খেই হারিয়ে ফেলে। কিন্তু কাইজেন বলছে প্রতিদিন শুধু 1% ভালো হওয়ার চেষ্টা করতে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই তো একসময় বিশাল প্রভাব ফেলে, তাই না? একদম। মানুষের মস্তিষ্ক কিন্তু বড় পরিবর্তনকে ভয় পায়। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স কাজ করে। যখনই কোনো দলকে বলা হয় কাল থেকে আমাদের পুরো সিস্টেম বদলে যাবে, তখন একটা প্রতিরোধ বা রেজিস্ট্যান্স তৈরি হয়। কিন্তু যখন বলা হয় আজকের কাজটা গতকালের চেয়ে একটু সহজে কিভাবে করা যায়, তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে আইডিয়া দেয়। দারুণ বলেছেন। এই দর্শনের একটা চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে। ১৯৮৬ সালের দিকে। বেশ অনেকদিন আগে। হ্যাঁ, আমেরিকান ইঞ্জিনিয়ার বিল স্মিথ মোটোরোলায় কর্মরত অবস্থায় লিন সিক্স সিগমা পদ্ধতিটা প্রথম নিয়ে আসেন। ওই সময় বেশিরভাগ কোম্পানি পণ্যের মান যাচাই করত একদম কাজ শেষ হওয়ার পর। মানে প্রোডাক্ট রেডি হওয়ার পর টেস্টিং হতো। ঠিক তাই। কিন্তু স্মিথ বললেন কাজ চলাকালীনই গ্রাহকের চাহিদা বুঝতে হবে এবং পারফরম্যান্স মাপতে হবে। এটা ছিল একটা যুগান্তকারী সহযোগিতামূলক পদ্ধতি। ১৯৮৬ সাল ভাবলে অবাক লাগে যে কয়েক দশক ধরে এই মানসিকতা সফলভাবে কাজ করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, একটা দল আসলে এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য কতটা প্রস্তুত, সেটা বোঝার উপায় কি? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। মানে সবাই তো আর এমনি এমনি উন্নতি করতে শুরু করে দেয় না। আমি দেখছিলাম যে দলের বর্তমান অবস্থা যাচাই করার জন্য রিস্ক রেজিস্টার বা ঝুঁকির তালিকা এবং লেসন্স লার্নড রেজিস্টার চেক করার কথা সোর্সে বলা আছে। হ্যাঁ, লেসন্স লার্নড খুব জরুরি। আগের ভুল থেকে দল আদৌ কিছু শিখছে কিনা, নাকি একই ভুল বারবার করছে, সেটা তো এখান থেকেই ধরা পড়ে। আর এই শেখার প্রক্রিয়াটার সবচেয়ে বড় আয়না হলো রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ, রাইট। কোনো একটা কাজ বা প্রজেক্টের ফেজ শেষ হওয়ার পর পুরো দল মিলে যখন ফিরে তাকায়, সেটাই রেট্রোস্পেক্টিভ। এটা সঠিকভাবে পরিচালনার দারুণ একটা কৌশল আছে। বোর্ডে দুটো কলম করতে হয়। কি ভালো হয়েছে আর কি উন্নতি করা প্রয়োজন। একদম, ওয়েন্ট ওয়েল এবং নিড টু ইমপ্রুভ। তবে মুশকিল হলো অনেক দলেই এটা শুধু দোষারোপের একটা সেশনে পরিণত হয়। ঠিক। মানে মিটিংয়ে বসে সবাই বলছে ওর জন্য কাজটা দেরি হয়েছে বা ওই ডিপার্টমেন্ট সাপোর্ট দেয়নি, কিন্তু রেট্রোস্পেক্টিভের আসল উদ্দেশ্য তো সেটা নয়। না, একেবারেই না। ব্যাপারটা অনেকটা ফুটবল বা ক্রিকেট খেলার পর ড্রেসিং রুমে বসে খেলোয়াড়দের পর্যালোচনার মতো। আমরা কোথায় ভালো খেলেছি আর কোথায় আমাদের ডিফেন্স আরও স্ট্রং করা উচিত, আলোচনাটা হওয়া উচিত গঠনমূলক। এরপর সেই চিহ্নিত উন্নতির জায়গাগুলোকে ব্যাকলগে যোগ করা হয়,
যাতে পরের ধাপে সেগুলো নিয়ে সত্যিকার অর্থে কাজ করা যায়। আর এই উন্নতির জন্য শুধু হোয়াইট বোর্ডে লিখে রাখলেই হবে না, মাঠে নেমে পরীক্ষাও করতে হবে। এক্সপেরিমেন্টস বা পরীক্ষা-নিরীক্ষা এখানে খুব জরুরি। যেমন A/B টেস্টিংয়ের কথাই ধরা যাক। অনেকেই হয়তো জানেন কোনো প্রোডাক্ট বা সেবার দুটো আলাদা সংস্করণ আলফা এবং বিটা তৈরি করে ব্যবহারকারীদের দেওয়া হয়। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কি? মিটিং রুমে বসে ঘন্টার পর ঘন্টা তর্ক করতে হয় না যে কোন ডিজাইনটা ভালো। ব্যবহারকারী বা ইউজার নিজেই ডেটার মাধ্যমে জানিয়ে দেয় কোনটা কাজ করছে। এখানে ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই এক্সপেরিমেন্ট বা ডেটা নিয়ে কথা বলতে গেলেই আমার সবচেয়ে প্রিয় টুলটার কথা চলে আসে, প্যারেটো চার্ট এবং ৮০-২০ নিয়ম বা 80-20 রুল। চমৎকার একটা কনসেপ্ট। আমি আগে ভাবতাম সব সমস্যার গুরুত্ব বুঝি সমান, কিন্তু এই নিয়মটা রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো। হ্যাঁ, কারণ এই নিয়মটা বলে যে কোনো প্রক্রিয়ায় সাধারণত ৮০% সমস্যা মূলত ২০% কারণ থেকে তৈরি হয়। ধরুন কোনো কাস্টমার সাপোর্ট সেন্টারে সারাদিন হাজারটা অভিযোগ আসছে। দল হয়তো পাগলের মতো সব সমাধান করার চেষ্টা করছে। ঠিক, কিন্তু প্যারেটো চার্ট হলো এমন একটা হিস্টোগ্রাম বা গ্রাফ যা এই সমস্যার কারণগুলোকে ক্রমানুসারে সাজিয়ে দেখায়। তখন হয়তো দেখা যাবে ওই হাজারটা অভিযোগের ৮০ আসছে সিস্টেমের লগইন সংক্রান্ত একটা নির্দিষ্ট গ্লিচ থেকে। তার মানে সব দিকে অন্ধের মতো না ছুটে আসল জায়গায় আঘাত করা, বিশাল একটা সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে ওই ২০% জায়গায় ফোকাস করলেই সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলা সম্ভব। একদম ঠিক। আর এই পুরো প্রক্রিয়ার মূলে রয়েছে উন্নয়নের মানসিকতা বা ইমপ্রুভমেন্ট মাইন্ডসেট। এখানে ফেল ফাস্ট বা দ্রুত ব্যর্থ হওয়ার কনসেপ্টটা খুব জোরালোভাবে উঠে আসে। ব্যাপারটা অনেকের কাছে নেতিবাচক মনে হতে পারে, আরে ব্যর্থ হওয়ার জন্য তো কেউ কাজ করে না, স্বাভাবিক। কিন্তু এর আসল অর্থ হল যদি ভুল পথে এগোতেই হয় তবে মাসের পর মাস সময় নষ্ট না করে শুরুতেই সেটা বুঝে পারা ভালো। দ্রুত ব্যর্থ হওয়া মানে খামখেয়ালিপনা নয়, এটা হলো হাইপোথিসিস বা অনুমান যাচাই করা। ছোট্ট একটা ঝুঁকি নিয়ে দেখলাম কাজ করে কিনা, কাজ না করলে দ্রুত শিক্ষা নিয়ে কৌশল বদলে ফেললাম। এটাই তো আসল আজাইলিটি। হ্যাঁ, এই যে কোনো পরিবর্তনের পরিমাপ করে সেটার পুনরাবৃত্তি করতে পারা, এটাই হলো সত্যিকারের অ্যাজাইল মানসিকতা। তবে যদি আমরা দলকে এভাবে দ্রুত ব্যর্থ হতে আর এক্সপেরিমেন্ট করার স্বাধীনতা দিই, তাহলে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। তাহলে টিমের লিডারশিপের ক্ষেত্রে এর মানে কি দাঁড়ায়? মানে দল যদি নিজেই এক্সপেরিমেন্ট করে তাহলে ম্যানেজারের কাজ কি? হ্যাঁ, লিডারশিপের ভূমিকাটা এখানে বদলে যায়। এখানে আমরা দুই ধরনের কাঠামোর দেখা পাই। প্রথমটা হলো সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত মডেল। এই মডেলে প্রজেক্ট ম্যানেজারের কিছু সুনির্দিষ্ট কাজ থাকে যা কোনোভাবেই তিনি অন্য কাউকে ডেলিগেট বা হস্তান্তর করতে পারেন না। যেমন ডেলিভারি নিশ্চিত করা। ঠিক, সঠিক সময়ে কাজের ডেলিভারি নিশ্চিত করা, পারফরম্যান্স মাপা এবং প্রজেক্ট বাইরের কোনো অংশ আনুষ্ঠানিকভাবে ক্লোজ করা, এগুলো ম্যানেজারের নিজস্ব দায়িত্ব। কিন্তু আজকের দিনে তো হাইব্রিড বা অ্যাজাইল মডেলের জয়জয়কার। সেখানে নিশ্চয়ই একজনের হাতে সব ক্ষমতা থাকে না। একদমই না। হাইব্রিড বা অ্যাজাইল দলে দায়িত্বগুলো খুব চমৎকারভাবে ভাগ করা থাকে। এখানে প্রজেক্ট ম্যানেজার মূলত ইন্টিগ্রেশন বা সমন্বয়ের দিকটা দেখেন। তিনি নিশ্চিত করেন যে সব পাজলের টুকরো একসাথে মিলে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করছে কিনা। আর প্রোডাক্ট ওনার? প্রোডাক্ট ওনার নামের যে রোলটা থাকে তার কাজ হলো প্রোডাক্ট প্ল্যানিং, ডেলিভারি এবং ব্যবহারকারীর জন্য সঠিক ভ্যালু বা মান তৈরি হচ্ছে কিনা সেই দিকটা দেখা। আর স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচের কাজটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তারা কিন্তু সরাসরি কোনো কাজের নির্দেশ দেন না। না, তারা নির্দেশক নন, তারা ফ্যাসিলিটেটর। তাদের কাজ হলো দলের অ্যাজাইল মাইন্ডসেট ধরে রাখা এবং প্রসেস ঠিক রাখা, অনেকটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো, যিনি নিজে কোনো বাদ্যযন্ত্র বাজান না কিন্তু নিশ্চিত করেন সবাই যেন সঠিক ছন্দে বাজায়। আর সবশেষে থাকে টিম বা দলের সদস্যরা। তারাই আসল কাজটা করেন। হ্যাঁ, তারা হলেন লোকাল ডোমেইন এক্সপার্ট। কাজটা ঠিক কিভাবে করতে হবে সেই দায়িত্ব সম্পূর্ণভাবে তারা নিজেরাই নেন। এই যে লোকাল ডোমেন এক্সপার্টদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া, এর জন্য একটা নির্দিষ্ট গণ্ডি থাকা প্রয়োজন, যেটাকে বলা হয় টলারেন্স এবং থ্রেশহোল্ড। বাজেট, শিডিউল এবং কোয়ালিটির ক্ষেত্রে এই থ্রেশহোল্ড বা সীমানা জানা থাকাটা ভীষণ জরুরি। ব্যাপারটা অনেকটা ক্রেডিট কার্ডের লিমিট জানার মতো, তাই না? খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। লিমিট জানা থাকলে দলের সবাই বা ম্যানেজার সহজেই বুঝতে পারেন কখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং কখন বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে বা এসকেলেট করতে হবে।
আর যতক্ষণ লিমিটের ভেতরে আছে ততক্ষণ তারা দলের ভেতরেই নিজেদের মতো করে সমাধান করে নিতে পারেন। ঠিক এই জায়গাটিতেই চলে আসে জবাবদিহিতার বিষয়টা। কারণ সীমানা তো দেওয়া হলো, কিন্তু কে কোন কাজের জন্য দায়ী সেটা পরিষ্কার না থাকলে যে কোনো প্রজেক্ট মুখ থুবড়ে পড়তে বাধ্য। তা তো বটেই। কাজের দায়িত্ব সঠিকভাবে বণ্টনের জন্য র্যাম বা রেসি ম্যাট্রিক্স নামের একটা অসাধারণ টুল রয়েছে। এটা জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে অনবদ্য। আমি একসময় এই রেসি মেট্রিক্স নিয়ে খুব ধন্দে পড়তাম, বিশেষ করে আর এর মধ্যে পার্থক্য করতে গিয়ে। এটা অনেকেরই হয়। আর মানে হলো রেসপন্সিবল বা যিনি কাজটা নিজ হাতে করেন, আর এ হলো অ্যাকাউন্টেবল বা যিনি কাজের চূড়ান্ত অনুমোদন দেন বা জবাবদিহি করেন। অনেক সময় দেখা যায় যিনি কাজ করছেন তিনি আবার জবাবদিহি করছেন। হ্যাঁ, ছোট প্রজেক্টে এমনটা হয়। আবার কখনো কাজটা হয়তো করছে টিমের একজন জুনিয়র সদস্য, কিন্তু কাজটা ভুল হলে বকাটা খাবেন প্রজেক্ট ম্যানেজার। এটাই রেসি ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর বাকি দুটো হলো সি বা কনসাল্টেড, যাদের কাছ থেকে কাজের বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়, এবং আই বা ইনফর্মড, যাদের শুধু কাজের আপডেট জানানো হয়। এই দুটো নিয়েও তো কনফিউশন হয়। হ্যাঁ, এখানে একটা বিশাল ফাঁদ আছে। অনেকেই কনসাল্টেড আর ইনফর্মডের মধ্যে গুলিয়ে ফেলেন। দেখা যায় শুধু আপডেট জানানোর কথা যাকে, তার কাছ থেকেও মতামত নিতে গিয়ে কাজের গতি একদম ধীর হয়ে যায়। ওই যে কথায় কথায় সবাইকে ইমেলে সিসি বা কার্বন কপি করে রাখার যে কালচার, সবাই ভাবছে তাকে বোধহয় মতামত দিতে হবে। রেসি ম্যাট্রিক্স এই অস্পষ্টতা দূর করে। একদম। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে এর একটা বিশেষ নিয়ম। কিছু কিছু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা থাকে যা কোনোভাবেই হস্তান্তরযোগ্য বা নন ট্রান্সফারেবল নয়। আপনি অ্যাকাউন্টেবল হলে চূড়ান্ত দায় আপনাকেই নিতে হবে। চাইলেই অন্য কাউকে সেই দায় বুঝিয়ে দিয়ে কেটে পড়া যাবে না। আর এই পরিষ্কার দায়িত্ববোধ থেকেই তৈরি হয় একটা সেলফ অর্গানাইজিং টিম। তবে একটা দল নিজে নিজে অর্গানাইজড হতে পারে না যদি তাদের মধ্যে যোগাযোগের কোনো নিয়ম না থাকে। নিয়মের তো দরকার আছেই। এই নিয়মকানুনগুলো যেখানে লেখা থাকে তাকে বলা হয় টিম চার্টার। এটা অনেকটা দলের নিজস্ব সংবিধানের মতো। মিটিং কখন হবে, মতবিরোধ হলে কিভাবে সমাধান করা হবে, সব সেখানে উল্লেখ থাকে। আর ফিডব্যাকের বিষয়টা? হ্যাঁ, এর একটা বড় অংশ হলো ফিডব্যাক। ফিডব্যাক হতে হবে সময়োপযুক্ত। কোনো ভালো কাজের প্রশংসা হয়তো সবার সামনে বা পাবলিকলি দেওয়া ভালো, কিন্তু গঠনমূলক সমালোচনা বা ভুল ধরিয়ে দেওয়াটা প্রাইভেট বা ব্যক্তিগতভাবেই হওয়া উচিত। সেলফ অর্গানাইজিং টিমের কাজের স্বচ্ছতা আনার জন্য কানবান বোর্ড ব্যবহারের বিষয়টা দারুণ। দেয়ালে বা সফটওয়্যারে টু ডু, ডুইং এবং ডান কলম করে যখন কাজগুলোকে সাজানো হয় তখন সবাই দেখতে পারি কে কি কাজ করছে। ভিজুয়ালাইজেশনটা খুব জরুরি। একটা স্টিকি নোট যখন ডুইং থেকে ডানে যায় তার যে একটা মানসিক তৃপ্তি আছে সেটা বলে বোঝানো যাবে না। ব্যাকলগের কাজগুলো কিভাবে করতে হবে তা দলের সদস্যরা নিজেরাই ঠিক করেন। এই কানবান বোর্ডে কাজের হিসাব তো রাখা যায়, কিন্তু সেই কাজের পেছনে থাকা অভিজ্ঞতার হিসাব কিভাবে রাখা হবে? এটা একটা বড় প্রশ্ন। এখানেই আসে আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সম্পদ হিসাবে জ্ঞান বা নলেজ অ্যাজ অ্যান অ্যাসেট। জ্ঞান মূলত দুই ধরনের হয়, এক্সপ্লিসিট বনাম ট্যাসিট নলেজ। এক্সপ্লিসিট হলো সেই জ্ঞান যা খুব সহজে লিখে রাখা যায় বা ছবি ও সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন কোনো ম্যানুয়াল? হ্যাঁ, কোনো মেশিনের ম্যানুয়াল বা সফটওয়্যারের গাইডলাইন। কিন্তু ট্যাসিট নলেজ তো আর ম্যানুয়ালে লেখা থাকে না। এটা হলো সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস, অন্তর্দৃষ্টি বা অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমার এক পরিচিত অভিজ্ঞ রাঁধুনি আছেন যিনি কোনো মাপকাঠি ছাড়াই ঠিক বুঝতে পারেন রান্নায় কতটুকু মশলা দিলে স্বাদ সবচেয়ে ভালো হবে। দারুণ উদাহরণ। আপনি তাকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলবেন আন্দাজ মতো দিয়ে দাও। এই আন্দাজটাই হলো ট্যাসিট নলেজ, যার রেসিপি বইয়ে হুবহু লেখা যায় না। যেগুলো প্রতিষ্ঠানে এই ট্যাসিট জ্ঞানগুলো একে অপরের সাথে শেয়ার করা বা নলেজ ট্রান্সফার করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, নলেজ ট্রান্সফারের ক্ষেত্রে ওয়াঙ্গার তার বইয়ে কমিউনিটিজ অফ প্র্যাকটিস বা সিওপি এর কথা বলেছেন। এর একটা দুর্দান্ত বাস্তব উদাহরণ হল শেলের অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম। শেলের ওই তেলের রেকগুলোর কথা বলছেন? হ্যাঁ, একটু কল্পনা করুন, সমুদ্রের বুকে ভাসমান একটা বিশাল তেলের রিগ। সেখানে কাজ করাটা কতটা বিপজ্জনক এবং একাকী হতে পারে। কোনো একটা ছোট ভুলেও মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি, এমনকি জীবনের ঝুঁকিও থাকে। সাংঘাতিক ব্যাপার।
তো তারা এই জ্ঞান আদান প্রদানের জন্য কি করেছিল? তারা লোকাল এক্সপার্টসদের নিয়ে এমন একটা ফোরাম বা কমিউনিটি তৈরি করেছিল যাতে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থাকা প্রজেক্ট ম্যানেজাররা নির্দ্বিধায় তাদের অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করতে পারেন। নিজেদের মধ্যে আলোচনার জন্য। ঠিক, কোন ড্রিলিং টেকনিকটা কাজ করছে, কোথায় কি ভুল হয়েছিল, এই বিষয়গুলো তারা আলোচনা করতেন। এটা কেবল কর্পোরেট কোনো রুটিন কাজ ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই জীবন বাঁচানোর একটা পদক্ষেপ। অসাধারণ একটা উদ্যোগ। পাশাপাশি হর্ট শ্যাডোয়িংয়ের কৌশলটাও দারুণ, যেখানে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ কেউ একজন অত্যন্ত অভিজ্ঞ কারোর সাথে ছায়ার মতো থেকে তার কাজ পর্যবেক্ষণ করে। কারণ ওই যে বললেন, আন্দাজ মতো মশলা দেওয়ার ব্যাপারটা দেখে শেখাটাই সবচেয়ে কার্যকর। এই নলেজ ম্যানেজমেন্টের আবার 3টে স্তর আছে সোর্স মেটেরিয়াল অনুযায়ী। প্রথমটা হলো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত স্তর, অর্থাৎ নিজের নির্দিষ্ট কাজটা করার জন্য একজন কর্মীর কি স্কিল বা জ্ঞান থাকা দরকার। দ্বিতীয়টা প্রজেক্ট স্তর। হ্যাঁ, নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য পুরো দলের সম্মিলিতভাবে কি জানা দরকার। এবং তৃতীয়টা হলো অর্গানাইজেশন বা প্রাতিষ্ঠানিক স্তর, যেখানে পোর্টফোলিও বা পুরো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য এই জ্ঞানগুলোকে কিভাবে ধারণ ও ব্যবহার করা হবে তা দেখা হয়। জ্ঞান আর ফ্রেমওয়ার্ক তো হলো, কিন্তু দিনশেষে কাজটা তো করবে মানুষ। আর মানুষের জন্য সবচেয়ে বেশি যা দরকার তা হলো মোটিভেশন বা অনুপ্রেরণা। মোটিভেশন ছাড়া তো কিছুই সম্ভব না। দলের অনুপ্রেরণা ধরে রাখার ক্ষেত্রে কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়ের খুব সুন্দর একটা তালিকা আছে। করণীয় কাজের মধ্যে রয়েছে দলকে স্বকীয়তা দেওয়া, ভার্চুয়াল টিম হলে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের কেরিয়ারের উন্নতির জন্য সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমার কাছে ওই বর্জনীয় বা ডোন্টস তালিকাটা বেশি দরকারি মনে হয়েছে। কেন বলুন তো? অনেক সময় ম্যানেজাররা দলকে মোটিভেট করতে গিয়ে এমন সব কাজ করেন যা উল্টো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন অতিরিক্ত মিটিং দিয়ে কাজের ব্যাঘাত ঘটানো। ওই যে একটা কথা আছে না, এই 2 ঘন্টার মিটিংটা তো একটা ইমেল দিয়ে সেরে ফেলা যেত। এটা খুব কমন একটা ফ্রাস্ট্রেশন। আবার অপ্রয়োজনীয় গ্রুপ অ্যাক্টিভিটি বা জোর করে ফান অ্যাক্টিভিটি চাপিয়ে দেওয়াটাও কাজের কিছু না। কর্মীদের একটু নিজেদের মতো কাজ করার স্পেস বা স্বাধীনতা দেওয়াটাই সবচেয়ে বড় মোটিভেশন। এই দলের গতিশীলতা এবং অনুপ্রেরণার একটা বড় তাত্ত্বিক ভিত্তি হল টাকমানের মই বা টাকম্যানস ল্যাডার। যে কোনো দল গঠনের কয়েকটা ধাপ থাকে: ফর্মিং, স্টর্মিং, নর্মিং এবং পারফর্মিং। এটুকু তো খুবই পরিচিত ধাপ। হ্যাঁ, একটা দল যখন দারুণ ছন্দে কাজ করছে, তখন হঠাৎ নতুন কেউ দলে এলে বা কোনো পরিবর্তন আসলে স্বাভাবিকভাবেই দলের ভেতরে একটা অস্থিরতা বা স্টর্মিং তৈরি হতে পারে। এই রিঅ্যালাইনমেন্ট বা নতুন করে মানিয়ে নেওয়ার সময়টাতে দলের ফোকাস যেন কোনোভাবেই মূল ভ্যালু ডেলিভারি থেকে সরে না যায় তা নিশ্চিত করা খুব জরুরি। নতুন সদস্যকে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। নতুন কোনো সদস্য যখন দলে যুক্ত হন, তখন তাকে কোনো বাধা হিসেবে না দেখে নতুন জ্ঞান ও অভিজ্ঞতার উৎস হিসেবে স্বাগত জানানো উচিত। তার মানে প্রতিটি পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে দলকে নতুন করে সাজিয়ে নেয়া, আর এই সব কিছুর পাশাপাশি প্রতিদিনের কাজের জায়গায় আর্টিফ্যাক্ট মেইনটেনেন্স বা ফাইলপত্র ঠিকঠাক রাখার বিষয়টা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এটা অনেকেই এড়িয়ে যান। এটা অনেকটা নিজের কাজের ডেস্ক গুছিয়ে রাখার মতো। ফাইল স্টোরেজ ঠিকমতো অর্গানাইজ করা, কে কোন ফাইলে কাজ করছে তার ভার্সন কন্ট্রোল ঠিক রাখা এবং ডেটা সুরক্ষার সব নিয়ম মেনে চলা। কারণ দিন শেষে দল যতই হাই পারফর্মিং হোক না কেন, দরকারের সময় সঠিক ডেটা বা ফাইলটি খুঁজে না পেলে পুরো প্রক্রিয়াই আটকে যায়। একদম ঠিক। এই ছোটখাটো শৃঙ্খলাগুলোই একটা সাধারণ দলকে অসাধারণ করে তোলে। তাহলে আজকের এই পুরো আলোচনাটা যদি আমরা একসাথে মেলাই, মটোরোলার লিন সিক্স সিগমার শুরু থেকে শুরু করে শেলের অফশোর ড্রিলিংয়ের সেই চমৎকার ফোরাম পর্যন্ত, আমরা দেখতে পাই কিভাবে সাধারণ কিছু নীতি দারুণ সব বাস্তবসম্মত শিক্ষায় পরিণত হয়েছে। হ্যাঁ, থিওরি থেকে প্র্যাকটিসে রূপান্তর। কাইজেন দর্শনের ছোট ছোট উন্নতি করা, পেরেটো চার্ট দিয়ে মূল সমস্যাগুলো চিহ্নিত করা, আর রেসি ম্যাট্রিক্স দিয়ে কাজের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা। এই ফ্রেমওয়ার্কগুলো শুধু থিওরি নয়, বরং যে কোনো কাজের গতি ও মান বহু গুণ বাড়িয়ে দেওয়ার পরীক্ষিত কৌশল। এসব আলোচনা থেকে একটা গভীর ভাবনার বিষয় সামনে আসে, বা বলা যায় একটা চিন্তার খোরাক, যা সরাসরি হয়তো আমাদের সোর্সে সেভাবে লেখা নেই। বিষয়টা কি? আমরা একটু আগেই ট্যাসেট নলেজ বা মানুষের ভেতরের অলিখিত অভিজ্ঞতার কথা বলছিলাম, যা প্রজেক্টের জন্য অমূল্য সম্পদ এবং যা কখনোই পুরোপুরি কাগজে লিখে রাখা যায় না।
এখন একটু ভেবে দেখুন, কোনো প্রজেক্ট চলাকালীন যদি একটা দলের সবচেয়ে অভিজ্ঞ মানুষটি হঠাৎ কাজ ছেড়ে চলে যান, তাহলে সেই প্রজেক্টের ব্রেন বা মস্তিষ্কের কত বড় একটা অংশ চিরতরে হারিয়ে যায়। সত্যি তো। একটা দল কি কখনো সেই শূন্যতা, সেই হারানো ট্যাসেট নলেজ পুরোপুরি পূরণ করতে পারে? দারুণ একটা প্রশ্ন, জানিয়ে সত্যিই ভেবে দেখার অবকাশ রয়েছে। ফ্রেমওয়ার্ক, জ্ঞান, মানুষ আর প্রক্রিয়ার এই জটিল সমীকরণ মেলানোই হয়তো ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের আজকের এই বিশ্লেষণ পর্বটি এই ভাবনার জায়গায় রেখেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।